বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, রসায়ন পাঠশালার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ওয়ার্ক ডান। এটি এনার্জেটিক্সের লেকচার 3। আমরা এর আগে এনার্জেটিক্সের উপরে, থার্মোডাইনামিক্সের উপরে দুটি লেকচার দিয়েছি। অনলাইনে এই লেকচারগুলো আছে, ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারো। তার ধারাবাহিকতায় আজকের আমাদের থার্ড লেকচার, সেটা হচ্ছে ওয়ার্ক ডানের উপরে। ওয়ার্ক ডান বা কাজ, এটি তোমরা সকলেই জানো কাজ বিষয়টা কি। ফিজিক্সে তোমরা পড়ে এসেছো, একাদশ শ্রেণী, ইভেন এসএসসি থেকেও তোমরা পড়ে এসেছো কাজ কি। আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে এই ওয়ার্ক ডান নিয়ে আলোচনা করব। তার আগে বরাবরের মতোই বলছি, আমার এই লেকচারটি তোমাদের জন্য ফলপ্রসূ হবে যদি তোমরা পারিপার্শ্বিক কাজগুলো বন্ধ করে মনোযোগ দিয়ে আমার এই লেকচারটি ফলো করো এবং খাতা কলম নিয়ে বসে যাও এবং এই সময়টুকু আমার সাথে তোমরা থাকো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই দেখে নিই ওয়ার্ক বা কাজ কি। আমরা থার্মোডাইনামিক্সে একটা কথা বলেছি যে সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়। এই এনার্জি এক্সচেঞ্জ দুই ধরনের হতে পারে। একটা মেকানিক্যাল এনার্জি এক্সচেঞ্জ আর একটা হচ্ছে নন মেকানিক্যাল এনার্জি এক্সচেঞ্জ। মেকানিক্যাল এনার্জি এক্সচেঞ্জ যেটা হচ্ছে এক্সপানশন, কম্প্রেশন, গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে থার্মোডাইনামিক্সে গ্যাসীয় পদার্থের যখন এক্সপানশন ঘটে তার ওয়ার্ক ডান হয়। এই ওয়ার্ক ডানটা হচ্ছে মেকানিক্যাল হিট এক্সচেঞ্জ। থার্মোডাইনামিক্সের ফার্স্টতে আমরা বলছি কোনো একটা সিস্টেমে যখন হিট দেওয়া হয়, তার এনার্জি দেওয়া হয়, তাহলে দুই ধরনের কাজ হয়। ইন্টারনাল এনার্জি বেড়ে যায় আর হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক ডান হয়। আজকে আমাদের আলোচনার বিষয় এই মেকানিক্যাল ওয়ার্ক ডান, যে ওয়ার্ক ডানটার ইকুয়েশনই আমরা ডেরাইভ করব। আর নন মেকানিক্যাল যে ওয়ার্ক ডান, নন মেকানিক্যাল হিট এক্সচেঞ্জ যেগুলো, সেটা হচ্ছে হিট যে নিয়ে গত ক্লাসে আমরা কথা বলছি, এটি মূলত হচ্ছে এনার্জি এক্সচেঞ্জের নন মেকানিক্যাল ফরম্যাটটা। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। হিটের বিভিন্ন ডাইমেনশন আছে, এগুলো তোমরা পড়বা। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক ডান। ওয়ার্কের ডেফিনেশনে তোমরা পড়ে এসেছো। ওয়ার্কের ডেফিনেশন তোমরা আগে থেকে জানো, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। যে কোনো একটা বল এবং বলের সাথে সরণ, যেটা এই দুইটার গুণফলকেই তোমরা পড়ে এসেছো ওয়ার্ক ডান। আমরা এখানে দেখব ওয়ার্ক ডান হচ্ছে ওয়ার্ক ডান অফ এ গ্যাসিয়াস সিস্টেম W equals to minus P external into D del V। এটা কি? ওয়ার্ক ডান হচ্ছে এক্সটার্নাল প্রেসার, বহিস্থ চাপ এবং ভলিউম আয়তনের পরিবর্তন। তাহলে ওয়ার্ক ডান কি দাঁড়াচ্ছে? ওয়ার্ক ডান হচ্ছে এক্সটার্নাল প্রেসার এবং এই এক্সটার্নাল প্রেসারের কারণে যে আয়তনের পরিবর্তন ঘটছে, এই দুইটার গুণফলকে আমরা বলবো ওয়ার্ক ডান। এখন কোশ্চেন হতে পারে, এই ওয়ার্ক ডানের ফর্মুলা কিভাবে ডিরাইভ করা যায়? আমরা এটাকে ডিরাইভ করে দেখাতে পারি। এই ফর্মুলাটা মূলত এখান থেকে আসছে। ওয়ার্ক ডানের বেসিক ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। সেটাকেই আমরা আমাদের আইডিয়াল গ্যাস সিস্টেমের জন্য অথবা গ্যাসিয়াস সিস্টেমের জন্য, থার্মোডাইনামিক যে কোনো সিস্টেমের জন্য আমরা এই ডেফিনেশনটাকে এইভাবে লিখতে পারি। এখন আমরা একটু চাইলে দেখতে পারি কিভাবে এই ফর্মুলা থেকে এটি আসলো। এখন কোশ্চেন রাখতে পারে, এই মাইনাসটা কি জন্য আসলো? তোমরা একটু খেয়াল করো, তাহলে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। দেখো, আমরা কনসিডার করি একটা সিলিন্ডার যার মধ্যে একটা পিস্টন আছে। এই পিস্টনটা মুভেবল পিস্টন। এই সিলিন্ডারের মধ্যে গ্যাস রাখা আছে। এখন এই পিস্টনের উপরে থেকে যে চাপটা দিচ্ছে সেটাকে আমরা বলবো পি এক্সটার্নাল বা বাহ্যিক চাপ। এবং এই পাত্রের মধ্যে বা এই সিলিন্ডারের মধ্যে গ্যাস থাকার কারণে গ্যাসের একটা চাপ আছে। সেই চাপের কারণে এই চাপ সিলিন্ডারটাকে উপরের দিকে ধাক্কা দিবে, আর এক্সটার্নাল প্রেসার সিলিন্ডারটাকে নিচের দিকে চাপ দিবে। এই দুইটা চাপ মুখোমুখি। তাহলে দেখো, এখন যদি কোনো কারণে এক্সটার্নাল প্রেসার বেড়ে যায়, ভালো করে খেয়াল করো, গ্যাসের প্রেসারের চেয়ে যদি এক্সটার্নাল প্রেসার বেড়ে যায়, তাহলে কি হবে? পিস্টনটা নিচের দিকে নামবে, আর পিস্টন যখন নিচের দিকে নামবে গ্যাসটা সংকুচিত হবে। যদি উল্টাটা হয়, যদি এক্সটার্নাল প্রেসার কমে যায় এবং গ্যাসিয়াস প্রেসারটা বেড়ে যায়, তখন পিস্টনটা উপরের দিকে যাবে এবং গ্যাসটার এক্সপানশন হবে। এই এক্সপানশনের জন্য ওয়ার্ক ডান
বা কম্প্রেশনের জন্য ওয়ার্ক ডান দুটোই হতে পারে, আমরা দুটোই দেখব। এখন এক্সপানশনটার ডিরেকশন আর এক্সটার্নাল প্রেসারের ডিরেকশনটা অপোজিট হওয়ার কারণে ওয়ার্ক ডানটা হবে ঋণাত্মক। আবারও খেয়াল করো, যদি এক্সটার্নাল প্রেসার কম হয় তাহলে এক্সপানশন হবে, আর এক্সপানশন হওয়ার মানে হচ্ছে এক্সপানশনের ক্ষেত্রে দেখো যখন এক্সপানশন হচ্ছে তখন ডেল ভি এর মান হচ্ছে গ্রেটার দেন 0, বেড়ে যাচ্ছে। এখন ডেল ভি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ডেল ভি এর মান হবে পজিটিভ। এক্সপানশন হওয়া মানে হচ্ছে পজিটিভ, আয়তন বেড়ে যাওয়া, আর আয়তন বাড়লে এই ইকুয়েশনটা নেগেটিভ হবে। সেই ক্ষেত্রে এক্সপানশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান হবে নেগেটিভ। যখন আমরা দেখব ওয়ার্ক ডান নেগেটিভ তখন আমরা বুঝবো যে এখানে সিস্টেম কর্তৃক কাজটা সংঘটিত হয়েছে, ওয়ার্ক ডান বাই সিস্টেম। আর যখন উল্টাটা ঘটবে, যখন এক্সটার্নাল প্রেসার বেশি হবে ডেল ভি এর মান তখন কমে যাবে, আর ডেল ভি এর মান যখন কমে যাবে এটা ঋণাত্মক মান আসবে। ডেল ভি এর যদি ঋণাত্মক মান আসে আর এখানে এক্সটার্নাল প্রেসারের ঋণাত্মক মান, তখন এসে কম্প্রেশনের জন্য যখন সংকোচন ঘটবে তখন ডেল ভি এর মান ঋণাত্মক, আর ডেল ভি এর মান ঋণাত্মক হলে ঋণাত্মক ঋণাত্মক মিলে হচ্ছে ধনাত্মক। তাহলে যখন সংকোচন ঘটতেছে তখন ওয়ার্ক ডানের টোটাল ওয়ার্ক ডান হচ্ছে পজিটিভ। তার অর্থ দাঁড়াচ্ছে এখানে সিস্টেমের মধ্যে কাজটা সংগঠিত হচ্ছে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সারাউন্ডিং সিস্টেমের উপর কাজ করতেছে বলে এই মানটা পজিটিভ আসতেছে। এই দুইটা সিগনিফিকেন্ট ভ্যালুটা একটু খেয়াল রাখো। ওয়ার্ক ডানের মান নেগেটিভ মান হচ্ছে কাজের মান কখনো নেগেটিভ হতে পারে না, এর সাইনটা ইন্ডিকেট করতেছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম অর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। যদি বাই দ্য সিস্টেম হয় দেন নেগেটিভ, যদি অন দ্য সিস্টেম হয় তাহলে এটা হবে পজিটিভ। তোমরা একটু লক্ষ্য করো, এখানে প্রাথমিক অবস্থায় এই সিলিন্ডারে এক্সটার্নাল প্রেসার আর গ্যাস প্রেসার যদি আমরা মনে করি সমান থাকে তাহলে এই সিলিন্ডারটা একটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এখন কোনো কারণে যদি এক্সটার্নাল প্রেসার কমে যায় তাহলে কি হবে, গ্যাসের এক্সপানশন ঘটবে। গ্যাসের এক্সপানশন ঘটলে ধরে নিলাম এই পিস্টনটা এখান থেকে ডেল এইচ পরিমাণ বা ডিএইচ পরিমাণে এক্সপানশন হলো, একটা ক্ষুদ্র পরিবর্তন, সেটা হচ্ছে ডিএইচ। এখন এই পিস্টনটা যদি আমি এইরকম করে আঁকি, ক্ষেত্রফল কি হবে, এটার ক্ষেত্রফল যদি এ হয় এবং খেয়াল করো এই পিস্টনটা ডিএইচ পরিমাণে এক্সপানশন ঘটছে বা ডিএইচ পরিমাণে ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখন তাহলে এই এর সাথে যদি আমি ডিএইচ গুণ করে দিই তাহলে এটা হবে গ্যাসের আয়তন, যে পরিমাণ গ্যাস প্রসারিত হয়েছে সেই আয়তনটা হবে এ ইনটু ডিএইচ। অর্থাৎ তাহলে এটা আমি এখানে একটু এখানে লিখে দিই, তাহলে কতটুকু গ্যাসের এক্সপানশন হচ্ছে সেটা হচ্ছে ডিএইচ উচ্চতা আর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এইটুকুকে আমরা বলতেছি ভলিউম। এখন আমরা যদি আগের সূত্রটাতে যাই, ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে ডিসপ্লেসমেন্ট কতটুকু, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিএইচ। দেখো ভালো করে, এখন ফোর্সটাকে আমরা লিখতে পারি, আমরা জানি পি সমান সমান কোন একটা পিস্টনের উপরে চাপ পি সমান সমান ফোর্স বাই এরিয়া। তাহলে এফ সমান সমান কি, তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান পি ইন। তাহলে এফটা হচ্ছে প্রেসার ইনটু এরিয়া আর এখানে ডিসপ্লেসমেন্ট বা সরণটা হচ্ছে ডিএইচ পরিমাণে। এখন এই সমীকরণটাকে আমরা চাইলে এরকম লিখতে পারি পি ইনটু এডিএইচ, আর এডিএইচটা কি, এডিএইচটা হচ্ছে ভলিউমের চেঞ্জ। That means work done force work done হচ্ছে প্রেসার ইনটু ভলিউম চেঞ্জ। এই সূত্র থেকে আমরা এটাকে ডিরাইভ করতে পারি। এখন দেখো এক্সটার্নাল প্রেসারের ডিরেকশন আর ভলিউম এক্সপানশনের ডিরেকশনটা ডিফারেন্ট, অপোজিট হওয়ার কারণে এখানে একটা সাইন আসবে নেগেটিভ। এটা তোমাদের পরীক্ষার জন্য জরুরি না, কিন্তু এই ইকুয়েশনের ডেরিভেশনটা যদি তোমরা জানো তাহলে তোমাদের পরবর্তী স্টেপগুলো বুঝতে সহজ হবে। দেখো ওয়ার্ক ডানের ইউনিট কি হবে,
আমরা যদি এইটাকে ওয়ার্ক ডানের একটা ইকুয়েশন ধরি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফোর্স, এখান থেকে প্রেসারের ইকুয়েশন, প্রেসারের এককটা কি? প্রেসার হচ্ছে সাধারণত অ্যাটমসফেরিক প্রেসারে ব্যবহার করা হয়, অথবা কিলো প্যাসকেল, প্যাসকেল, বার, এরকম। তো এই ইকুয়েশনটাতে আমরা যদি দেখি যে প্রেসারের ইউনিট হচ্ছে অ্যাটম, অ্যাটমসফেরিক প্রেসার, আর ভলিউম চেঞ্জ এটা যদি হয় লিটার, তাহলে টোটাল ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার অথবা অ্যাটমসফিয়ার লিটার। এইটাকে চেঞ্জ করে তোমরা লিখতে পারো জুলে লিখতে পারো। তাহলে অ্যাটমসফেরিক প্রেসারের সাথে জুলের যে সম্পর্ক, 1 অ্যাটমসফেরিক প্রেসার ইনটু লিটার, তাহলে 1 অ্যাটমসফিয়ার লিটার হচ্ছে 101.325 জুল। এটা তোমরা এই কনভার্সনটা ফিজিক্সে দেখে নিও, এখানে আছে। তোমরা জানো অ্যাটমসফেরিক প্রেসারের সাথে কিলোপ্যাসকেলের একটা সম্পর্ক আছে, তো সেখান থেকে এই সূত্রগুলো, এই ইউনিটটাকে ডিরাইভ করা যায়। একটু দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেসে ওয়ার্ক ডানটা কিরকম হয়। আমরা থার্মোডাইনামিক প্রসেস 4 ধরনের বলেছি: অ্যাডিয়াবেটিক, আইসোকরিক, আইসোবারিক, আইসোথার্মাল। এই 4টা প্রসেসে আমরা ওয়ার্ক ডান দেখব। তোমাদের পরীক্ষাতে সাধারণত 2টি প্রসেস থেকে বেশি আসে, আইসোথার্মাল এবং অ্যাডিয়াবেটিক। বাকি 2টা প্রসেস থেকে আসে না, কিন্তু আমরা আজকে সবগুলোই দেখব। দেখো, 4টা সিস্টেমে আমরা এর আগে বর্ণনা করেছি। আইসোবারিক সিস্টেম হচ্ছে যেখানে প্রেসারটা কনস্ট্যান্ট। যদি প্রেসারের মান কনস্ট্যান্ট হয় তাহলে ওয়ার্ক ডান হবে। এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি, এই ইকুয়েশনটা মূলত হচ্ছে এক কনস্ট্যান্ট প্রেসার। যদি প্রেসার কনস্ট্যান্ট হয় তাহলে ওয়ার্ক ডানের ডেফিনিশন হচ্ছে এটা। যদি আইসোকোরিক হয়, ডেল ভি এর মান যদি 0 হয়, আইসোকোরিক সিস্টেম মানে হচ্ছে যেখানে আয়তনের কোনো প্রসারণ সংকোচন ঘটবে না। তাহলে আয়তনের যদি প্রসারণ বা সংকোচন 0 হয়, এই রাশিটা 0, তাহলে ওয়ার্ক ডান কি হবে? ইন কনস্ট্যান্ট ভলিউম ওয়ার্ক ডান ইজ 0। ভলিউম চেঞ্জ না হলে মেকানিক্যাল ওয়ার্ক হচ্ছেই না, আর মেকানিক্যাল ওয়ার্ক না হওয়া মানে হচ্ছে তার মান 0। এই 2টা তোমাদের পরীক্ষায় আসে না, বাট এই 2টা বিষয় তোমরা একটু দেখে নিও। আমরা এরপরে ডিটেইল এক্সপ্লেইন করব আইসোথার্মাল সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডান কিরকম হয়, অ্যাডিয়াবেটিক সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডান কিরকম হয়। এখন আইসোথার্মাল সিস্টেমের ক্ষেত্রে আবার যে কোনো প্রসেসকে আমরা 2 ভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে রিভার্সিবল প্রসেস, আর একটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। আমাদের প্রথম লেকচারে, থার্মোডাইনামিক্সের ফার্স্ট লেকচারে আমরা বলেছি রিভার্সিবল প্রসেস কি, ইরিভার্সিবল প্রসেস কি, ডেফিনিশনটা তোমরা ওখান থেকে দেখে এসো। আজকে আমরা 2টা প্রসেসের ক্ষেত্রে, আইসোথার্মালের ক্ষেত্রে রিভার্সিবল প্রসেস এবং ইরিভার্সিবল প্রসেসে ওয়ার্ক ডান দেখব। রিভার্সিবল প্রসেসের মধ্যে আবার এক্সপানশন হতে পারে, কম্প্রেশনও হতে পারে। দেখো, আইসোথার্মাল প্রসেসে রিভার্সিবল হতে পারে, ইরিভার্সিবল হতে পারে। রিভার্সিবলে কম্প্রেশন হতে পারে, এক্সপানশন হতে পারে, সংকোচন বা প্রসারণ। একই ঘটনা ঘটতে পারে ইরিভার্সিবলের ক্ষেত্রে। একই রকম ঘটনা অ্যাডিয়াবেটিক সিস্টেমের ক্ষেত্রে হতে পারে। রিভার্সিবল, ইরিভার্সিবল, কম্প্রেশন, এক্সপানশন, সংকোচন, প্রসারণ। তো এগুলো আমরা সবগুলোই হয়তো দেখতে পাবো না, আজকে যতটুকু পারি আমরা দেখবো, না হলে নেক্সট ক্লাসে বাকিটুকু আমরা শেষ করব। দেখো, আমরা এখন যে ইকুয়েশনটা দেখব সেটা হচ্ছে রিভার্সিবল আইসোথার্মাল এক্সপানশন ওয়ার্ক ডান ডিউ টু রিভার্সিবল আইসোথার্মাল এক্সপানশন, অর আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন ওয়ার্ক ডান ক্যালকুলেশন আমরা করব। বাংলা যেটা বললে হয় সমতাপীয় উভমুখী সম্প্রসারণ জনিত কাজ, এটি আমরা আজকে এখন দেখব। এই টার্মটা বোঝার আগে আমাদের এই আইসোথার্মাল টার্মটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এটি আমরা গত ক্লাসে, প্রথম ক্লাসে আমরা ব্যাখ্যা করেছি। আইসোথার্মাল মানে হচ্ছে যেখানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। তার মানে হচ্ছে যে সিস্টেমটা, আমরা যে সিস্টেমটাকে নিয়ে কথা বলবো, এই সিস্টেমটা থাকতে হবে কন্ডাক্টিং বাউন্ডারি থাকবে, যাতে ভিতরে যদি তাপমাত্রা কমে যায় তাহলে বাইরে থেকে তাপমাত্রা ভিতরে যাবে, এবং ভিতরে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে অতিরিক্ত তাপমাত্রাটুকু বাইরে, তাপটুকু বাইরে চলে আসবে, এবং সিস্টেমের তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে। এই ঘটনাগুলো ঘটতেছে কিন্তু আইডিয়াল গ্যাসের জন্য। মাইন্ডেড, এটা আমরা লিখি নাই, বাট আমাদের আজকের আলোচনার পুরো বিষয়টা কিন্তু আইডিয়াল গ্যাস নিয়ে। নন আইডিয়াল কোনো গ্যাস বা নন আইডিয়াল অন্য কোনো সিস্টেমের জন্য এটা প্রযোজ্য না, শুধুমাত্র আইডিয়াল গ্যাসিয়াস সিস্টেমের জন্য আমরা ওয়ার্ক ডানগুলো দেখব। এখন
আইডিয়াল গ্যাসের আইসোথার্মাল প্রসেসের জন্য যে সূত্রটি বিখ্যাত সেটা হচ্ছে বয়েলস ল। বয়েলস লটা কি? প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। এই ইকুয়েশনটা আমার আজকে লাগবে, এটা তোমরা আগে পড়ে এসেছো, এই জন্য আমি এটা একটু লিখে রাখলাম, এখানে লিখে রাখি। আরেকটা হচ্ছে আইডিয়াল গ্যাসের আরেকটা ইকুয়েশন আমরা জানি, PV = nRT। এটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন, তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো। দেখো, একটা গ্যাসিয়াস সিলিন্ডার, আমরা একটা গ্যাসিয়াস সিলিন্ডার কল্পনা করি। দেখো একটু ভালো করে খেয়াল করো, আমরা একটা সিলিন্ডার নিলাম যেখানে আইডিয়াল গ্যাস দ্বারা ভর্তি। যেহেতু এর মধ্যে গ্যাস আছে, তাহলে গ্যাসের একটা নিজস্ব প্রেসার আছে, সেটা আমি ধরে নিলাম P গ্যাস, যেটাকে আমি ধরে নিলাম P1। সিম্পলিফাই করার জন্য আমি ধরে নিলাম এটা হচ্ছে P1। আর এই গ্যাসের উপরে পিস্টনের জন্য বাইরে থেকে একটা চাপ আছে, সেটা হচ্ছে P এক্সটার্নাল, বা যেটাকে আমরা বললাম P2। এখন খেয়াল করো, এই পিস্টনের উপরে, এটা বোঝার জন্য আমরা দিয়েছি ছোট 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 অনেক ক্ষুদ্র এক্সট্রিমলি মাইনিউট যে মাসগুলো, এখানে ছোট ছোট কিছু ভর রাখা আছে, খুবই ক্ষুদ্র, ইনফিনিটেসিমাল স্মল। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ভর এখানে রাখা আছে। ভালো করে খেয়াল করো, বলতেছি রিভার্সিবল সিস্টেম। রিভার্সিবল সিস্টেম কাকে বলে? যে সিস্টেমটা কি হয়, অল্প পরিমাণে চেঞ্জ হয়, যে সিস্টেমের চেঞ্জটা খুব অল্প পরিমাণে। এখানে যে এক্সপানশনটা হবে খুবই ক্ষুদ্র এক্সপানশন হবে, যদি এখানে কম্প্রেশন হয় সেটাও খুবই ক্ষুদ্র পরিমাণে হবে। রিভার্সিবল সিস্টেম তাকেই বলে যে সিস্টেমের চেঞ্জগুলো খুব ধীরে ধীরে এবং খুবই অল্প পরিমাণে। আর এর কন্ট্রাস্টে ইরিভার্সিবল যেটা, এটা খুব দ্রুত পরিবর্তন হয়। স্বাভাবিক সেন্সেই বোঝা যায় কোনো একটা সিস্টেম যখন দ্রুত চেঞ্জ হয় সেটাকে রিভার্স করা যায় না। ওই সিস্টেমটাকে বা ওই যে কোনো একটা গাড়ি যদি ধীরে ধীরে চলে, এই গাড়িটাকে রিভার্স করা সহজ, কিন্তু খুব ফাস্ট যে গাড়িটা বা ফাস্ট যে মুভেবল জিনিসগুলো, সেটাকে রিভার্স ডিরেকশনে আনাটা ভেরি টাফ। তাহলে দেখো, আমরা ধরে নিচ্ছি দিস ইজ এ রিভার্সিবল সিস্টেম। এখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভর আছে। এখন কোনো কারণে এখান থেকে যদি আমি ছোট্ট একটা ভর মনে করো, এই ভরগুলো দিয়ে পি এক্সটার্নাল আর গ্যাসিয়াস প্রেসারটাকে আমরা ইকুইলিব্রিয়ামে রাখছি। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে এই দুইটা প্রেসার সমান থাকলে পিস্টন এখান থেকে আদান প্রদান, পিস্টন ওঠানামা করতে পারবে না। আর পিস্টন যেহেতু ওঠানামা করতে পারবে না, এবং এই বাউন্ডারিটা কমপ্লিট বাউন্ডারি, ইভেন পিস্টনটাও একটা বাউন্ডারি, এই টোটাল বাউন্ডারিটা হচ্ছে কন্ডাক্টিং বাউন্ডারি, কমপ্লিট কন্ডাক্টিং। কন্ডাক্টিং মানে কি? পরিবাহী। তাহলে এখানে সুপরিবাহী হওয়ার কারণে বাইরে থেকে তাপ ভিতরে যেতেও পারবে, ভিতর থেকে তাপ বাইরেও আসতে পারবে। তাহলে এই মাঝখানের তাপের একটা ইকুইলিব্রিয়াম থাকবে, একটা সুনির্দিষ্ট তাপ থাকবে, এটা বাইরের সাথে একটা সাম্যাবস্থায় থাকবে, সিস্টেম এবং সারাউন্ডিং এর তাপটা সেম থাকবে। এখন চিন্তা করো, এখান থেকে আমরা ছোট্ট একটা ভর যদি এখান থেকে সরাই দিই, ভালো করে খেয়াল করো, অতি ক্ষুদ্র ভর, 1 গ্রামের লক্ষ ভাগের 1 ভাগ, অতি ক্ষুদ্র একটা ভর এখান থেকে যদি সরাই দিই, তাহলে এক্সটার্নাল প্রেসারটা কি হবে? কমে যাবে। এক্সটার্নাল প্রেসার কমে গেল, গ্যাসিয়াস প্রেসারটা তো আগে থেকে আছে, তাহলে রিলেটিভলি গ্যাসিয়াস প্রেসারটা বেড়ে যাবে। P1 is greater than P2। আমরা এখানে লিখতে পারি, সেই ক্ষেত্রে গ্যাসিয়াস প্রেসারটা হবে, ভালো করে খেয়াল করো, যদি আমি ডিপি পরিমাণ এখান থেকে ছোট্ট একটা ভর সরাই দিই, তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিলাম ডিপি পরিমাণে প্রেসারটা কমে গেল। তাহলে এই ডিপি আর এক্সটার্নাল প্রেসার টোটাল মিলেছিল কি? গ্যাসিয়াস প্রেসার। এখন এটা যদি কমে যায় তাহলে কি হবে? ডিপি পরিমাণ কমে গেলে এই গ্যাসটা এক্সপানশন হবে, P1 is greater than P2, বা ইন্টারনাল গ্যাসিয়াস প্রেসার এক্সটার্নাল প্রেসারের চেয়ে বড় হয়ে যাবে। এখন আমি এটাকে লিখতে পারি, তাহলে একটু কমে যাওয়ার ফলে এই গ্যাস প্রেসারটা এই পরিমাণে কমে যাবে, গ্যাসিয়াস প্রেসার থেকে ডিপি পরিমাণে কমে যাবে। এখন কি ঘটবে? আমরা ইকুয়েশনে যাওয়ার আগে একটু বোঝার চেষ্টা করি। যখন গ্যাস এক্সপানশন হয়, এক্সটার্নাল প্রেসার কমে গেল, ইন্টারনাল প্রেসার রিলেটিভলি খুব অল্প পরিমাণে বেড়ে গেল, গ্যাসটা একটু এক্সপানশন হলো। আমরা জানি গ্যাস যখন এক্সপানশন হয় তখন গ্যাসটা কুল হয়ে আসে, ঠান্ডা হয়ে আসে, বুঝো না? মনে করো যদি তখন আমরা হাতে কোনো পারফিউম হাতে নেই, নেইল পালিশ রিমুভার বা কোনো স্যান্ড, কোনো অ্যালকোহল জাতীয় পদার্থ, যখন পেট্রোল যখন হাতে থাকে, তখন কি হাতটা ঠান্ডা হয়ে যায়। ইভেন
আমি যখন পানি গায়ে মুছে দিই, গরমের সময় গায়ে যখন পানি মুছে দিই, তখন আস্তে আস্তে গাটা ঠান্ডা হয়। মাথায় যখন পানি স্প্রে করা হয়, মাথা ঠান্ডা হয়ে যায়। এর কারণটা কি? এখানে এক্সপানশন ঘটে, আর এক্সপানশন ঘটলে সিস্টেমটা কি হয়ে আসে? সিস্টেমটা কুল হয়ে আসে। তাহলে এখানে যখন এক্সপানশন হবে, এখানকার গ্যাসের তাপমাত্রা কমে যাবে। কারণ আমরা জানি সিস্টেমটা হচ্ছে আইসোথার্মাল। আইসোথার্মাল হইতে হলে কি হবে? তাহলে বাইরে থেকে হিট ভিতরে ফ্লো হবে, ফ্লো হওয়ার পরে সিস্টেমটা আবার একটা ইকুইলিব্রিয়ামে আসবে। এখন আমি আরেকটা এখান থেকে ভর যদি উঠাই দিই, তাহলে কি ঘটবে? আরেকটু এক্সপানশন হবে, আবার সিস্টেমটা ইকুইলিব্রিয়াম নষ্ট হবে, বাইরে থেকে টেম্পারেচার ভিতরে হিট ভিতরে ঢুকবে, ঢুকে আবার একটা ইকুইলিব্রিয়ামে আসবে। এইভাবে আস্তে 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 আমরা এটা সবগুলো ভর এখান থেকে উঠাই দিব, এটা ফাইনাল স্টেজে চলে যাবে। তাহলে প্রাথমিক অবস্থা এবং প্রত্যেকটা মাইনর চেঞ্জের ফলে আস্তে 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 একসময় লাস্ট স্টেজে চলে যাবে। এখন আমি যদি টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমার ওয়ার্ক ডান হচ্ছে একেবারে প্রথম ভর উঠানো থেকে ধরে লাস্ট পর্যন্ত এই টোটালটা যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি টোটাল ওয়ার্ক ডান। এইটা এক্সপানশনের পরে যদি এরকম হয়, তাহলে আমরা ধরে নিলাম ডিএইচ পরিমাণে এক্সপানশন হয়েছে, পিস্টনটা ডিএইচ পরিমাণে সরে গেছে উপরের দিকে। এখন খেয়াল করো, তাহলে ডিডব্লিউটা কি হবে? ভালো করে খেয়াল করো, ডিডব্লিউ হচ্ছে আমরা আগের ডেফিনেশন অনুযায়ী, আগে যে ডেফিনেশনটা আমরা দেখেছিলাম, দেখো আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি, ক্ষুদ্র ওয়ার্ক ডান হবে এক্সটার্নাল প্রেসার, তার সাথে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা হচ্ছে ডিএইচ। এখন আমি এইটার মান যদি আমি এইটা নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে? গ্যাসীয় ইন্টারনাল প্রেসার তার সাথে ডিপি পরিমাণে কমে যাচ্ছে, এটাকে যদি আমি এখান থেকে নিয়ে আসি, তাহলে দেখো এই দুইটা রাশি একটু খেয়াল করো। এই রাশিটা ডিপিটা খুবই ক্ষুদ্র, আমরা প্রথমেই বলেছি খুবই ক্ষুদ্র একটা ভর আমরা সরাই দিচ্ছি, তাহলে ডিপির পরিমাণটা ভেরি স্মল। এখন অল্প পরিমাণে প্রসারণটাও করতেছে খুবই অল্প। তাহলে দুইটি অতি ক্ষুদ্র রাশি যদি আমি গুণ করি, একটু চিন্তা করে দেখো, আমি যদি 0.001 ইন্টু 0.001, দেখো একটা ক্ষুদ্র রাশি আরো একটা ক্ষুদ্র রাশি যদি আমি গুণ করি, তাহলে কি দাঁড়াবে? এই দুইটার গুণফল হচ্ছে আরো ক্ষুদ্র। তাহলে দেখো দুটি অতি ক্ষুদ্র রাশির গুণফল আরো ক্ষুদ্র হওয়ার কারণে আমি চাইলে এই মানটুকুকে নেগলেক্ট করতে পারি, ভেরি স্মল কোয়ান্টিটি হওয়ার কারণে এটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস পি, একটু আগে আমরা বলছি এ ইন্টু ডিএইচ, এটা হচ্ছে ডেল ভি। তাহলে স্মল ওয়ার্ক ডান আগের হিসেব অনুযায়ী এ ইন্টু স্মল চেঞ্জ বা স্মল ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা করতে পারি ডিভি, বা ক্ষুদ্র ভলিউমের পরিবর্তন, এক্সপানশনটা হচ্ছে। আর যেহেতু ওয়ার্ক ডানটা এটা হচ্ছে বিপরীত দিকে, এই জন্য এখানে একটা মাইনাস আছে। এখন এটাকে যদি আমি টোটাল ওয়ার্ক ডান, এটা হচ্ছে ক্ষুদ্র একটা পরিবর্তনের ক্ষেত্রে আমি যদি টোটাল ওয়ার্ক ডান পেতে চাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটাকে ইন্টিগ্রেশন যদি করে দিই, এই রাশিটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা টোটাল ওয়ার্ক ডান। দেখো আমরা আগেই বলেছি এটা একটা আইডিয়াল গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাস হলে আমরা লিখতে পারি PV equals to nRT, P সমান সমান nRT বাই V। এই P এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো DW কে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা টোটাল ওয়ার্ক ডান পাবো, সেটা হচ্ছে W। আর এই W টা হচ্ছে রিভার্সিবল ক্ষেত্রে, তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি W রিভার্সিবল। তাহলে এই W রিভার্সিবল এর মান nRT, n মোল সংখ্যা ধ্রুব সংখ্যা, আর মোলার ধ্রুবক, T এই যে দেখো আইসোথার্মাল সিস্টেম, সুতরাং T এর মানটা হচ্ছে ফিক্স, তাহলে T টা একটা ধ্রুব সংখ্যা। তাহলে এই ধ্রুবগুলোকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে যদি নিয়ে আসি, তাহলে রাশিটা দাঁড়াচ্ছে dv বাই v। আমরা জানি dv বাই v dx বাই x এর ইন্টিগ্রেশন করলে হয় log x বা e বেস log যেটা। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে লিখতে পারি, দেখো এটা আমরা লিখতে পারি ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী, এটা আমরা লিখতে পারি, এই ফর্মুলাটা আমরা লিখতে পারি। তাহলে এইটাই হচ্ছে
রিভার্সিবল সিস্টেমে এটা হচ্ছে আইসোথার্মাল এক্সপানশনের ক্ষেত্রে আইডিয়াল গ্যাসের আইসোথার্মাল এক্সপানশনের ওয়ার্ক ডান হচ্ছে এটা। এখন তুমি লন বা ই বেস লগ থেকে 10 বেস লগে ট্রান্সফার করতে পারো, সেটা তোমরা জানো। এখানে শুধুমাত্র 2.303 এটা আমরা লিখতে পারি 2.303 nRT log V2 by V1 এটা লেখা যায়। তাহলে এটাও একটা ওয়ার্ক ডান ফর্মুলা, এটাও একটা ওয়ার্ক ডানের ফর্মুলা, পার্থক্য শুধু লগ বেস ই আর লগ বেস 10। আবার এই ফর্মুলাতে দেখো P1 V1 এর মান হচ্ছে, আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে জানি P1 V1 যদি P2 V2 হয়, তাহলে আমি এখানে এটাকে আমি লিখতে পারি V2 by V1 সমান P1 by P2। তাই যদি হয় তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এখানে, তাহলে এখানে আমরা চাইলে P1 P2 V2 V1 এর পরিবর্তে এই মান দুটি বসাতে পারি। সেই ক্ষেত্রে রিভার্সিবল এক্সপানশনের ওয়ার্ক ডান এটি দাঁড়ায়। তাহলে আমরা বেশ কয়েকটা ইকুয়েশন পাইলাম, এখানে V2 V1 দিয়ে দেওয়া যায়, এখানে P1 P2 দ্বারা দেওয়া যায়। এটা একটু নোট করে রাখো। আগের লেকচারটুকু যেটুকু আমরা ইকুয়েশন লিখেছি একটু ভিডিও পজ দিয়ে এই নোটগুলো করে নাও, কাজে লাগবে। আমি সামনের দিকে করছি। দেখো আমরা এখন দেখব ইরিভার্সিবল এক্সপানশন, আইসোথার্মাল এক্সপানশন, ইরিভার্সিবল একাভিমুখী বা অপরাবর্ত, যেটাকে আমরা পিছনে আনতে পারি না। দেখো সিস্টেমটা আগের মতনই, শুধুমাত্র এখানে ইরিভার্সিবল হওয়ার কারণে চেঞ্জটা হবে অনেক বেশি। আমরা একটু আগে বলছি, আগে ছিল প্রেসার, যদি এই দুইটা প্রেসারের মধ্যে খুবই অল্প পরিমাণে যদি পার্থক্য থাকে তাহলে সেটা হবে রিভার্সিবল এক্সপানশন। আর এখানে যদি গ্যাপটা অনেক বেশি থাকে, যদি গ্যাসের প্রেসারটা এক্সটার্নাল প্রেসারের চেয়ে অনেক বেশি, ভেরি ভেরি গ্রেটার দেন হয়, তাহলে সেটা হলে সেই ক্ষেত্রে ইরিভার্সিবল এক্সপানশন ঘটবে। এখন আমরা একটু দেখব ইরিভার্সিবল এক্সপানশনের ক্ষেত্রে ইকুয়েশনটা কি দাঁড়ায়। এখানে একটা কথা আছে, এই এক্সপানশনটা কিভাবে ঘটবে। যদি এক্সটার্নাল প্রেসারটা টোটালি না থাকে, সিস্টেমটা যদি সারাউন্ডিং যদি ভ্যাকুয়াম হয়, ভালো করে খেয়াল করো, এই এক্সপানশনটা যদি ফ্রি এক্সপানশন বলা হয়, এটাকে ফ্রি এক্সপানশন, ফ্রি ওয়ার্ক ডান। এখন যদি কোনো ভ্যাকুয়াম জায়গার মধ্যে কোনো কিছু নাই, বাইরে কোনো গ্যাস নাই, ভ্যাকুয়াম প্লেসে পি এক্সটার্নাল ইজ 0, তাহলে বাইরের এক্সটার্নাল প্রেসারটা যদি পি এক্সটার্নাল যদি 0 হয়, তাহলে পি এক্সটার্নাল 0 হলে ওয়ার্ক ডান 0। সেই ক্ষেত্রে ভ্যাকুয়াম প্লেসে যদি ওয়ার্ক ডান হয়, এক্সপানশন হয়, এটাও ইরিভার্সিবল, বাট সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানের মান হচ্ছে 0। যদি ওয়ার্ক ডান ভ্যাকুয়াম প্লেসে না হয়, পি এক্সটার্নাল একটা মান থাকে, সেই ক্ষেত্রে কি দাঁড়াবে, এই ইকুয়েশনটাকে আমরা ব্যবহার করতে পারি। আগের ইকুয়েশন dw হচ্ছে p external into dv। এখন খেয়াল করো, যদি এটাকে আমি ইন্টিগ্রেশন করি, এক্সটার্নাল প্রেসার যদি অনেক বেশি হয়, তাহলে আমি ইন্টিগ্রেশনটাকে পেতে পারি ভেরি ইজি। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্সটার্নাল প্রেসার হচ্ছে p external v2 v1। আমরা চাইলে এটা লিখতে পারি PV equals to nRT যদি হয়, তাহলে V1 এর মান হচ্ছে nRT by P1, V2 এর মান হচ্ছে nRT by P2। এই ক্ষেত্রে আমরা এখানে খেয়াল করো, আমরা একটু আগেই বলেছি এক্সটার্নাল প্রেসারটাকে আমরা লিখতে পারি P2। আমরা একটু আগেই বলেছি এক্সটার্নাল প্রেসারটাকে আমরা বলতে পারি P2, ইন্টারনাল প্রেসারটাকে বলতে পারি P1। সেই ক্ষেত্রে এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে, দেখো এরকম লিখতে পারি আমরা, এরকম আমরা লিখতে পারি। তাহলে ইরিভার্সিবল ক্ষেত্রে, ইরিভার্সিবল আইসোথার্মাল এক্সপানশনের ক্ষেত্রে ওয়ার্ক ডানটাকে আমরা এইভাবে লিখতে পারি। ইকুয়েশনটা লিখে নাও। একটু আগে যেটুকু আমরা দেখালাম, রিভার্সিবল এক্সপানশনের ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছি, ইরিভার্সিবল এক্সপানশনের ক্ষেত্রে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছি। এখন এই দুইটা ওয়ার্ক ডানের মধ্যে কোনটার ওয়ার্ক ডান বেশি, ভালো করে খেয়াল করো। একটা প্রসেস রিভার্সিবল, টোটাল ওয়ার্ক ডান দুইটাতেই
আমরা দেখব রিভার্সিবল প্রসেসে এবং ইরিভার্সিবল প্রসেসে যদি ওয়ার্ক ডান হয় তাহলে এই দুইটা ওয়ার্ক ডানের মধ্যে হুইচ ওয়ান ইজ গ্রেটার। এখন আমরা একটু দেখতে চাই এই দুইটার মধ্যে গাণিতিকভাবে কোনটা বেশি, কোনটার ওয়ার্ক ডান বেশি, কোনটার কম। দেখো এই ইকুয়েশনটাকে আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি, একটু নোট করে নাও। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আমি একটা বিষয় দিব, তোমরা একটু নোট করে নাও। দেখো আমরা ইকুয়েশন 1টা নিয়ে একটু কাজ করতে চাই, ইকুয়েশন 1টা নিয়ে একটু চেঞ্জ করতে চাই। দেখো দেখো এটাকে আমরা একটু চেঞ্জ করার কারণে এটা আমরা লিখতেছি -1 + 1 কেটে যাবে, এটা থাকবে। দেখো এই ইকুয়েশনটাকে আমরা একটু চেঞ্জ করে এরকম করে লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এরকম একটা রাশি যদি x এর মান খুবই ক্ষুদ্র হয়, x এর মানটা যদি খুবই ক্ষুদ্র হয়, সেই ক্ষেত্রে আমরা ln 1 + x এই রাশিটাকে শুধু x লিখতে পারি। গাণিতিক একটা নিয়ম আছে, যদি x রাশিটা খুবই ক্ষুদ্র হয়, দেখো এই রাশিটা কিভাবে ক্ষুদ্র হচ্ছে, আমরা একটু আগে বলছি রিভার্সিবল প্রসেসে এই দুইটার ডিফারেন্সটা খুবই কম। রিভার্সিবল প্রসেসে এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসারের গ্যাপটা খুবই কম। এখন এই দুইটার গ্যাপ যদি খুব কম হয়, এই দুইটার ডিফারেন্সটা অনেক কম, তাহলে এই ডিফারেন্স যদি অনেক কম হয় এই রাশিটা আরো ছোট হয়ে যায়। তাহলে দেখো এই রাশিটা যদি ছোট হয়, এই রাশিটা যদি ছোট হয়, আমরা গাণিতিক নিয়মে বলতে পারি x যখন অনেক ক্ষুদ্র তখন log বা ln 1 + x কে আমরা x লিখতে পারি। এই শর্তটা আমরা এখানে বসাতে পারি। তাহলে রিভার্সিবল ইকুয়েশনটাকে একটু মডিফাই করে আমরা এটা লিখতে পারি। আর একটু আগে ইরিভার্সিবল রিঅ্যাকশনটা আমরা কি দেখেছিলাম? ইরিভার্সিবল ইকুয়েশনটা আমাদের 2 নাম্বার ইকুয়েশনটা ছিল এরকম। এখন দেখো ইকুয়েশন দুইটা প্রায় সিমিলার, ইকুয়েশন দুইটার ফরমেশনটা প্রায় সিমিলার। এখন এই দুইটা ইকুয়েশনকে আমি যদি ভাগ করে দিই, এই দুটো ইকুয়েশনকে যদি আমি ভাগ করে দিই, দেখো এইটা কেটে যাবে, এখানে আলটিমেটলি থাকবে, আমরা এই দুটো ইকুয়েশন থেকে এরকম একটা ইকুয়েশন আমরা পাই। এখন ভালো করে খেয়াল করো, P1টা হচ্ছে গ্যাসের প্রেসার, ইন্টারনাল প্রেসার, P2টা হচ্ছে এক্সটার্নাল প্রেসার। আর এই ঘটনাটা ঘটতেছে গ্যাসের এক্সপানশন। গ্যাসের এক্সপানশন কখন হবে? যদি ইন্টারনাল প্রেসার এক্সটার্নাল প্রেসারের চেয়ে বেশি হয় তাহলে গ্যাসের এক্সপানশন হবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এখানে এক্সপানশন ঘটতেছে P1 is greater than P2, তাহলে আমরা লিখতে পারি P1 by P2 is greater than 1, এটা আমরা লিখতে পারি। তাই যদি হয় P1 is greater than P2, তাহলে P1 divided by P2 is greater than 1, তাহলে এইটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা লিখতে পারি এই রাশিটা ইজ গ্রেটার দেন 1। তাহলে ভালো করে খেয়াল করো, ওয়ার্ক ডান ডিউ টু রিভার্সিবল এক্সপানশন ইন অ্যান আইডিয়াল গ্যাস ইজ গ্রেটার দেন ওয়ার্ক ডান ডিউ টু ইরিভার্সিবল এক্সপানশন। একাভিমুখী, উভমুখী বা পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যে কাজটা, সেটা অপরাবর্ত বা একাভিমুখী ওয়ার্ক ডানের চেয়ে পরিমাণে বেশি। এই কথাটা পরীক্ষায় আসে, তোমরা একটু ভালো করে ইকুয়েশনগুলো দেখে নিও, বই গোছানো লেখা আছে, দেখে নিও। যদি ইকুয়েশনগুলো বুঝো তাহলে লিখতে পারবো পরীক্ষায়। এই ছিল আজকের আমার ক্লাস। আমি নেক্সট ক্লাসে ওয়ার্ক ডান শেষ হয় নাই, অ্যাডিয়াবেটিক সিস্টেমটা বাকি আছে, এটা আমি আগামী ক্লাসে অ্যাডিয়াবেটিক সিস্টেম এবং অ্যাডিয়াবেটিক সিস্টেমে আরো কিছু ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।